শহরের এক ভুতুরে বাড়িতে পিৎজা ডেলিভারি দিতে এসে মহা বিপদে পড়ল ছেলেটি। সে কি পারবে নিজেকে বাঁচাতে? কলিং বেলে হাত পড়তেই রনির শরীরে কেমন জানি একটা ঝাঁকুনি দিল। মনে হলো কারেন্টে শক লেগেছে। রনি কিছুটা অবাক হয়ে কলিং বেলের সুইচের দিকে তাকিয়ে সুইচের উপর আর হাত দিল না, দরজার উপরে টোকা দিল। হঠাৎ দরজা খুলে গেল। কে যেন ভেতর থেকে বলল, আসুন, ভেতরে আসুন। রনি বাসার ভেতরে উঁকি মেরে দেখলো ভেতরটা প্রচন্ড ঘুটঘুটে অন্ধকার। তারপরও হাতের পিৎজাটা নিয়ে রনি বাসার ভেতরে প্রবেশ করলো। এমন অন্ধকার যে নিজের হাতটা নিজেই দেখতে পাচ্ছে না। রনি পকেট থেকে মোবাইলটা বের করলো, মোবাইলের টর্চ লাইটটা জ্বালালো, কিন্তু তারপরও চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। কিছুটা ভয় পেল। আমতা আমতা করে বলল, কেউ কি আছেন? আমি পিৎজা ডেলিভারি দিতে এসেছি, আপনাদের একটা অর্ডার ছিল। বাসার ভেতরে কোনো সারা শব্দ নেই। রনি অনেকটাই ঘাবড়ে গেল, কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবলো, কি ব্যাপার, দরজা খুললো কে? ডাক দিচ্ছি, কেউ সাড়া দিচ্ছে না। এমন সময় বাসার ভেতর থেকে খুব জোরে একটা চিৎকারের শব্দ চমকে উঠলো রনি। কিভাবে চিৎকার দিল ভাবতে ভাবতে মেইন দরজা খুলতে লাগলো, কিন্তু রনি চতুর্দিকে খুঁজেও মেইন দরজা খুঁজে পাচ্ছে না। রনি আরো বেশি ভয় আতঙ্কে কাঁপাকাঁপি শুরু করলো। সমস্ত শরীর ঘেমে যেন গোসল করেছে সে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেছে। মেইন দরজা খুঁজতে খুঁজতে বাসার ভেতরে একটা দরজার সামনে এসে দাঁড়ালো। উনি ভাবলো এটাই মেইন দরজা। দরজাটা সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই রনি বুঝতে পারলো সে মেইন দরজা খুলে বাহিরে নয়, একটা রুমের ভেতরে ঢুকে পড়েছে। পেছনে ফিরে দরজা খুলে বাহিরে বের হবে, সেটা ভাবতেই রনি পেছনে হাত দিতেই বুঝতে পারলো যে দরজা থেকে সে ঢুকেছে এটা এখন আর দরজা নেই, সেখানে একটা দেয়াল। রনি ভয় এখন নিজের মাঝে নেই। কিছুটা সাহস সঞ্চয় করে সামনের দিকে তাকালো। বিছানার পাশে একটা মোমবাতি টিপ টিপ করে জ্বলছে। কিছুটা আলোর দেখা পেয়ে রনি সে আলোর দিকে পা বাড়ায়। মোমবাতি সামনে আসতেই দপ করে মোমবাতিটা নিভে গেল। রনির চারপাশে আবারও অন্ধকার হয়ে গেল। রনি চিৎকার করে বলছে, কেউ কি কোথাও আছেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? প্রচন্ড ভয়ে রনি কান্না করছে। ও চিৎকার দিয়ে বলছে, আমাকে বাঁচান, কেউ কি কোথাও আছেন? এমন সময় হঠাৎ রনির সামনে মোমবাতি হাতে, চুল এলোমেলো, চোখ বড় বড় করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মোমবাতির আলোতে মেয়েটিকে দেখে রনি চমকে উঠে ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলো। হাত থেকে পিৎজার বক্সটা নিচে পড়ে গেল। মেয়েটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুই ভয় পাচ্ছিস কেন? তোর না অনেক সাহস। রনি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কে? আমাকে যেতে দিন। মেয়েটি হাসতে হাসতে আবার বলল, তোর মনে আছে যেদিন তোর মতো ঠিক এভাবে আকুতি মিনতি করে কবিতা তোর কাছে একই কথা বলেছিল, আমাকে যেতে দিন, কিন্তু তুই যেতে দিসনি, ওকে ধর্ষণ করেছিলি, মনে আছে তোর? রনি ভয়ে কিছুই মনে করতে পারছে না। এবার ভয়ঙ্কর চেহারার মেয়েটি উত্তেজিত হয়ে চিৎকার করে বলতে লাগলো, মনে পড়ে রনি কবিতার কথা? মনে না পড়লে আমি তোকে মনে করিয়ে দিচ্ছি, বৃষ্টি ভেজা সেই রাতের কথা মনে কর রনি, মনে কর। সেদিন রাতে বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কবিতার শরীর অনেকটা বৃষ্টিতে ভিজে গেছে। ঝড় হওয়ার কারণে কবিতা রনির ম্যাচের সামনে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দাঁড়ালো। দরজা খুলতে রনি কবিতাকে দেখে অবাক হয়ে গেল। নেশা লাগার মতো ফিগার কবিতা, সিল্কি শাড়িতে ভেজা শরীরে অসাধারণ লাগছে। রনিকে দেখে কবিতা শাড়ি দিয়ে নিজের শরীরটা একটু ঢেকে নিতে লাগলো। রনি বলল, আপনি কে? আমি আসলে বৃষ্টির কারণে আপনার বাসার সামনে একটু দাঁড়িয়েছি। আপনার সমস্ত শরীর ভিজে গেছে, আসুন বাসার ভেতরে আসুন, তোয়ালে দিচ্ছি, শরীরটা মুছে নিন, তা না হলে অসুখ বাঁধিয়ে ফেলবেন। কবিতা প্রথমে কিছুটা অনীহা দেখালেও রনি জোরাজোরিতে বাসার ভেতরে যেতে বাধ্য হলো। বাসার ভেতরে প্রবেশ করার পর রনি একটা তোয়ালে এনে কবিতার হাতে দিয়ে বলল, ওইদিকে যান, আপনার ভেজা শরীর মুছে আসুন। কবিতা ওয়াশরুমের দিকে পা বাড়া। রনি কবিতার কোমর দুলিয়ে হেলে দুলে হেঁটে যাওয়া দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। কবিতা বেডরুমের সামনে দিয়ে যাচ্ছে। এমন সময় পেছন থেকে এসে রনি কবিতাকে জড়িয়ে ধরে বেডরুমের ভেতরে ঢুকে গেল। কবিতা বলল, এটা আপনি কি করছেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না বলেই রনি কবিতাকে বিছানায় ফেলে দিল। তারপর দুজনের মধ্যে ধস্তাধস্তি জোরাজোরি চলছে। শেষ পর্যন্ত রনি কবিতাকে জোর ধর্ষণ করলো। কবিতা চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাকার চেষ্টা করলো, কিন্তু তার চিৎকার বেডরুমের বাহিরে আর বের হলো না। একসময় মধু পান করা শেষে নিস্তেজ হয়ে বিছানায় হেলে পড়লো রনি। কবিতার দুচোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে বিছানায়। কবিতা নিজের ইজ্জত হারিয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বাঁচতে চাইল না, তাই বাড়িতে এসে তাদের বাড়ির ছাদে উঠে গেল। আস্তে আস্তে ছাদের রেলিং এর দিকে এগিয়ে গেল। সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের সুন্দর জীবনটা ছাদ থেকে লাফ দিয়ে শেষ করে দিল। রনির গলা চেপে ধরে বলল, কিরে, তোর মনে পড়েছে? রনি ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি ভুল করেছি, আমি শয়তানের পাল্লায় পড়ে এমন জঘন্য অপরাধ করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কবিতা আপনার কি হয়। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুই আমার ক্ষতি করিসনি, কিন্তু তোর মতো একজন ডেলিভারি ম্যান আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমাকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। আমি মরে গেলেও আমার আত্মা পৃথিবী থেকে বিদায়
বিদায় নিতে পারিনি। আমার আত্মা এখন কঠিন প্রতিশোধ নিতে চায় সেই সব ডেলিভারি ম্যানদের উপর যারা মেয়েদের ইজ্জতটাকে খেলনা মনে করে, যাদের কারণে এক একটা নিষ্পাপ কলি ফুল হয়ে ফোটার আগেই ঝরে যায়। আমি না হয় কবিতার সাথে অন্যায় করেছি, আমি তো আপনার সাথে অন্যায় করিনি। আমাকে প্লিজ ছেড়ে দিন, আর যারা আপনার ক্ষতি করেছে তাদের আপনি মেরে ফেলুন। যে আমাকে ক্ষতি করেছে তাকে অনেক আগেই মেরে ফেলেছি, আজ আমি তোকে মারবো। তোর মতো ধর্ষক আরো অনেকজন চরিত্রহীনকে এ বাসায় এনে মারবো, তারপর ছাদ থেকে ফেলে দিয়ে প্রমাণ করব ওরা ছাদ থেকে পড়ে মারা গেছে। এমন ভয়ঙ্কর কথা শুনে রনি যেন আর তার মাঝে নেই, ভয়ে গলা শুকিয়ে কাঠ, কাপা কাপা গলায় বলল, আপনি এতটা ভয়ঙ্কর কিভাবে হলেন? আমাকে একটু বলেন, আমাকে মারবেন সে কারণটা তো জানতে পারলাম, কিন্তু মৃত্যুর আগে এই কারণটা তো বলুন। আপনাকে কে নষ্ট করেছিল? কে আপনাকে কষ্ট দিয়েছিল? শুনতে চাস আমার কষ্টের কথা? শুনতে চাস? তাহলে শোন, এই ফ্ল্যাটটা আমাদের। আমি আর আমার বাবা মা থাকতাম। একদিন আব্বু আম্মু দুপুরে অফিসিয়াল একটা কাজের জন্য শহরের বাইরে গেল। যাবার আগে বিদায় লগ্নে আমাকে বলল আমি যেন দুপুরের খাবার অর্ডার দিয়ে এনে খেয়ে নেই। তারপর আব্বু আম্মু বাসা থেকে চলে গেল। আমি মোবাইলটা হাতে নিয়ে খাবারের অর্ডার দিলাম। কিছুক্ষণ পর একজন ডেলিভারি ম্যান আমার বাসার সামনে এসে কলিং বেল চাপ দিল। আমি দরজা খুলে দিলাম। লোকটি আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, দেন, আমার খাবারটা দিন। লোকটি এক প্রকার জোর করে বাসার ভেতরে প্রবেশ করলো। আমি উত্তেজিত হয়ে বললাম, কি ব্যাপার, আপনি বাসার ভেতরে প্রবেশ করেছেন কেন? লোকটি খাবারের প্যাকেটটা নিচে রেখে আমার দিকে লালসার চোখে চেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বলল, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার বাপের জন্মে দেখিনি। আজকে যা হবার তাই হোক, তবু আমি সুন্দরী, তোমাকে আদর করতে চাই, সোহাগ করতে চাই। আমি ভয়ে দৌড়ে আমার বেডরুমে চলে আসলাম। লোকটি আমার পিছু পিছু দৌড়ে আসলো। আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির কাছে আমি পারলাম না। আমাকে হেরে যেতে হলো। আমার বেডরুমের ভেতরে ঢুকে পড়লো লোকটি। আমাকে ধাক্কা দিয়ে আমাকে বিছানার উপরে ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর আমাকে ভোগ করলো। আমি চিৎকার করলাম, অনুনয় বিনয় করলাম। নরপশুর হাত থেকে নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না। প্রচন্ড রক্তপাতে আমি জ্ঞান হারালাম। লোকটি তার কামনা সুধা পান করে আমাকে অজ্ঞান রেখে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কিছুটা অস্থির হয়ে উঠলো, কি করবে বুঝতে পারছে না। ততক্ষণে আমার শরীর থেকে সমস্ত রক্ত ঝরে গেছে। আমি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালাম। লোকটি ভয়ে দৌড়ে বেডরুম থেকে বের হয়ে গেল। আমার আব্বু আম্মু গাড়ির সমস্যার কারণে যেতে পারেনি। তারা বাসার ভেতরে প্রবেশ করতে লোকটি আব্বু আম্মুর সম্মুখে পড়ে গেল। আব্বু আম্মু লোকটির রক্তমাখা হাত দেখে চমকে উঠলো। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে বুঝতে পারলো লোকটি নিশ্চয় আমার কোনো ক্ষতি করেছে। আব্বু দৌড়ে সে লোকটিকে জড়িয়ে ধরে আম্মুকে বলল, থানায় ফোন দাও শায়লা। লোকটি নিজেকে আব্বুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আব্বুকে দেয়ালের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আব্বুর মাথা ফেটে প্রচন্ড রক্তপাত হচ্ছে। আব্বু বেহুশ হয়ে ফ্লোরে পড়ে আছে। আম্মু চিৎকার করে আব্বুর কাছে আসতে লোকটি ডানে বামে তাকিয়ে দেখতে পেল টেবিলের উপরে ফলের ঝুড়ি একটা ছুরি। লোকটি হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে গিয়ে খাবার টেবিলের উপর থেকে ছুরিটা নিয়ে এসে নির্মম ভাবে আব্বু আম্মুকে হত্যা করলো। কিন্তু আপনার আব্বু আম্মুকে কেন হত্যা করলো? কারণ ও জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। ও নিজেকে বাঁচাতে নিজের দোষ ঢাকতে ভেবেছিল আব্বু আম্মুকে মারলে বাঁচতে পারবে, কিন্তু না, আমি ওকে বাঁচতে দেইনি। আপনারা মারা যাওয়ার পর এই বাসায় আর কেউ থাকে না, আমরাই থাকি। বলে রনি দেখতে পেল বিছানার উপরে মেয়েটির মা বাবা চোখ বড় বড় করে রনির দিকে তাকিয়ে আছে। রনি তাদের ভয়ঙ্কর রূপ দেখে সেন্সলেস হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। রনির এমন অবস্থা দেখে সবাই হা হা করে হাসতে লাগলো। হাসি ভয়ঙ্কর হাসি, যে হাসিতে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। প্রিয় দর্শক, গল্পটি কাল্পনিক। বাস্তবে এমন কিছু চরিত্রহীন মানুষ আছে যারা সুযোগ পেলেই অসহায় নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে হায়নার মতো। কিন্তু তারা কি একবারও ভেবে দেখেছে তাদের মা বোনদের কথা কিংবা তার আদরের মেয়েটির কথা? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।